একজন আমাকে ক্রিকেট বিশেষ অজ্ঞকে নিয়ে বসতে হয়। আপনি কোন দেশের ফ্যান জানো? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রেমী সে। যে আইপিএল নিয়ে আসলে বাংলাদেশের খুব একটা আগ্রহ নাই, হঠাৎ করে ইন্ডিয়ান টিমে একটা পেস বোলিং এর উত্থান হলো, মানে আপনার আপত্তির জায়গাটা কোথায়? এটাকে কি আসলে ক্রিকেট বলা যায়? নতুনত্বের সাথে মানিয়ে নিতে না পারলে স্পোর্টস শো করার আসলে কোনো মানে নেই। ওয়েল, একটা টুর্নামেন্ট, একটা ক্রিকেট লিগ 2 মাস ধরে চলছে। আমি তো এটার স্বাভাবিকভাবেই খোঁজখবর রাখি না, আপনারা রাখছেন কিনা আমি জানি না। মানে একটা আমার সঙ্গে যিনি আছেন এই মির ভার্সেস মির শোতে যেটা হয় সাধারণত, একজন আমাকে ক্রিকেট বিশেষ অজ্ঞকে নিয়ে বসতে হয় এবং তার সঙ্গে আমাকে এই সমস্ত খুব সিরিয়াস আলাপ পারতে হয়, এবং সে আবার ভয়াবহ রকম আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রেমী সে। কি যে এটাতে আছে এই লিগ, যেটাকে বলা হয় যে অনেকে ডাব্লিউডাব্লিউই বলছেন, স্ক্রিপ্টেড, তাই না? সেই লিগের আচ্ছা কারা গেছে আসলে টপ 4-এ প্লে অফে? মানে এইবার কি আইপিএল এর ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট হাইপ ইন বাংলাদেশ, হুইচ শুড বি, যে কোনো কনসার্ন সিটিজেনের সেটাই হওয়া উচিত। যে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারকে মানে একরকম ঘরে ডেকে নিয়ে অপমান করে বের করে দেওয়া হয়েছে, সেই আইপিএল তো আমরা বহু আগে বয়কট করেছি, দেখবো না। কিন্তু কিছু লোক যারা আবার এই যে এরকম প্রোগ্রামে এসে কথাও বলে। সো ওয়েলকাম টু মির ভার্সেস মিরে, আমি ফয়সাল তিতু মির, এবং আমার সঙ্গে আছে যথারীতি আমি মীর রায়হান মাসুদ। বাট আপনারা বুঝতেই পারতেছেন শোটা আইপিএল নিয়ে, এবং যে আইপিএল নিয়ে আসলে বাংলাদেশের খুব একটা আগ্রহ নাই, সেই আগ্রহ আইপিএল নাই। নিয়ে শোটা শুরু করেছেন ফয়সাল তিতু মির। Yeah. এটা নিয়ে আসলে Yeah, কথা because বলাই যায়, ওই যে কারণ আমি বললাম না, আমাকে তো বসতে হয়, বলতে হয়, মানে তাই না? পেশার দায়ে করতে হয়, পেশাদারিত্ব ধরে রাখতে করতে হয়। মানে এই পেশাদারিত্বের যে ব্যাপারটা, প্রফেশনালিজম, সেখান থেকে আসলে আইপিএলটা আমাদের অনেকটা ব্রেড এন্ড বাটার। কারণ হচ্ছে আপনি যদি, আমি পেজের নাম বলতে পারবো একটার পর একটা, আপনি যদি এই পেজগুলোতে ঢুকেন, বাংলাদেশ বেসড পেজ, যেখানে হচ্ছে প্রতিদিন আইপিএলে কি কি আপডেট হচ্ছে, কোথায় কে কত রান করতেছে, বৈভব সূর্যবংশী নামে একজন ক্রিকেটার কিভাবে 4-এর চেয়ে ছক্কা বেশি মেরেছেন, এবং এবং একই সাথে- কিভাবে তার বয়স বছরের পর বছর 14 থেকে যাচ্ছে, এখন মনে হয় 15 হয়েছে খুব রিসেন্টলি। আচ্ছা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং যে আপনার তো আপনি কোন দেশের ফ্যান জানো? ইন্ডিয়ার তো বাংলাদেশের অফ কোর্স। বাংলাদেশের ফ্যান। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে এমন একটা ক্রিকেটার একটু দেখান তো যে 14 না 34 বছর বয়সী এই রেকর্ড করতে পারবে, 53টা ছক্কা একটা কোনো আসরে। আচ্ছা, সো আমি যদি এখন ছক্কার কথা বলি, হ্যাঁ। আইপিএল এ ধরুন আপনি যখন যেটা হচ্ছে, আপনি এখন এটাকে কি আসলে ক্রিকেট বলা যায়? মানে প্রত্যেক ম্যাচে 200+ রান, প্রত্যেক ম্যাচে বোলারদের বদ্ধভূমি, প্রত্যেক ম্যাচে, মানে আপনার আপত্তির জায়গাটা কোথায়? আমার আপত্তির জায়গা হচ্ছে এটা ক্রিকেটের। ভাই, ক্রিকেট তো একটা স্পোর্টস, একটা স্পোর্টসে তো শুধু ব্যাটসম্যানরা খেলে না, এখানে বোলাররা বল করে, রাইট? আচ্ছা, তো সেই জায়গাটা, এখন ধরেন আপনি একটা গোল পোস্টে, ধরেন ফুটবল খেলা, গোল পোস্ট ছোট করে দিলেন এবং গোলকিপারের সামনে দাঁড় করাই দিলেন, তখন কি আর সেটা ফেয়ার থাকলো গেমটা? কেন ফেয়ার থাকবে না? যদি দুইটা দল একই পার্সপেক্টিভে একই ফিল্ডে খেলে, দুই দলেরই যদি 250 রান করার সামর্থ্য থাকে, আনফেয়ার কি আছে? রাইট, ওকে। এটা এখন মানে মানে আমার ওয়েল, আচ্ছা, আমি আমি এই ক্ষেত্রে আসলে হয়তো প্রবাবলি একটু ওল্ড স্কুলই আমি বলবো। তো আচ্ছা, আমার old কাছে school মনে হয় যে ধারণা নিয়ে আসলে ক্রিকেটের এখন আর মানেই খালি sport- 4 ছক্কা, 200-300 রান আমার মনে করে হয় ফেলবো। আপনার এখানে মানে স্পোর্টে কথা বলার বা কি জানি মানে নতুনত্বের সাথে মানিয়ে নিতে না পারলে স্পোর্টস শো করার আসলে কোনো মানে নেই। কারণ হচ্ছে স্পোর্টস প্রতিনিয়ত আসলে খুব ভালোভাবেই আসলে মডিফাইড হচ্ছে। আইপিএল এর 4টা টিম কে কে গেছে এবার প্লে অফে? আইপিএল এর যে 4টা টিম প্লে অফে এখনো যায় নাই তো। আরসিবি কনফার্ম করছে, এসআরএইচ কনফার্ম করছে, আরো দুইটা টিমের স্পট। আপনারা কি জানতেন এগুলো খোঁজ খবর রাখেন, অবশ্যই চিনে রাখেন? হ্যাঁ, এই যে কারা এরকম খোঁজ খবর রাখে, কি জানো বলে না সবাই জানে। তুই কি বিরাট কোহলি। আচ্ছা, তোকে তো আমি কখনো এটা নিয়ে আলাপ করতে শুনি না, ফেসবুকে কোনো স্ট্যাটাস না, সারাদিন এত বিষয় স্ট্যাটাস, মানে এই বিষয়ে কিন্তু একটু গুপ্ত থাকতে পছন্দ করি। না না না, আমি তো কলকাতার ফ্যান, আমি কলকাতা নাইট রাইডার্সের খেলা রেগুলার দেখি। আমি ইভেন এবার আচ্ছা, ফিনাল okay, ইনিংস রেগুলার okay, দেখছি। okay. সুনীল নারিন খুব ভালো বল করছেন। আচ্ছা, আরসিবির টিমটা এবার আপনি দেখছেন হয়তো, এবার মনে হয় ওরাই প্রথম স্পটটা করছে, ওরাই কোয়ালিফিকেশন প্রথম স্পটটা কোয়ালিফাই নিশ্চিত করেছে, গুজরাট টাইটান্স করেছে, গুজরাট টাইটান্স করেছে, এবং এসআরএইচ করেছে। ইয়েস, তো একটা ট্রেমেন্ডাস টিম এসআরএইচ হচ্ছে সেই টিম। আচ্ছা, এবার একটু ভালো কথাও বলি, আসলে না বললে কেমন হয়? ওনার কাছে আসলে সব তথ্যই আছে আইপিএল সম্পর্কে, উনি খুব ভালো খোঁজ খবর না, রাখেন। বিষয়টা যেন হচ্ছে এসআরএইচ এর মানে খেলায় দেখতেই বসতাম, মানে এরকম এই কি বলে এটাকে, ট্রাভিশেক, এই যে একটা ভয়াবহ বিস্ফোরক মানে opening 7 ওভারে player, 100 রান। যেটাকে বেসিক্যালি মানে আমি বলবো যে হারিয়েই দিয়েছে সূর্যবংশী এবং জয়সওয়াল, রাইট? জয়সওয়াল। মানে আমি বলবো যে এটা আসলে ওয়ান ম্যান একটা স্টান্ট। মানে সূর্যবংশী একা যেইভাবে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেন, ইজি লাইক আ প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম, মানে না হলে কেমনে হয় ভাই? এবং অফসাইডের বল, এইখানকার বল সে হচ্ছে জাস্ট মানে ফ্লিক করে। এটাই হওয়ার কথা। মানে ধরুন আপনি একটা মানুষকে, যেমন তুই তো নিশ্চয়ই, আমি জানি না তুই অ্যাভেঞ্জার্সের ফ্যান কিনা, সেখানে দেখবি যে ধর ওখানকার যে ক্যাপ্টেন আমেরিকা, সে ধর বহু বছর পর তাকে একই রকম থাকে।
তো তুই যখন এরকম একজন ক্রিকেটারকে তখন তাকে প্রোগ্রাম ছাড়া তো তাকে 14 বছরের বয়সে রেখে দেওয়া এবং এরকম অস্বাভাবিক খেলানো, এটা তো সম্ভব না, রাইট? না, তার বয়স আসলে 14 না, এখন 15 15 বছর হয়েছে। বয়স। এবং Yeah, আপনি তাকে yeah. চিনেন কত বছর ধরে? তাকে মানে প্রথম নাম আমি শুনেছেন চিনি কত? কত বছর ধরে, তার চেয়ে বড় কথা হচ্ছে তার ফেসবুক খুঁজলে এই ছবি পাওয়া যাবে 2009 সালে, সে এখনকার চেয়ে 1 বছরের ছোট ছিল, আমি জানি না, আমি আসলে এরকম ছবি আছে। আমি জানি না আপনি আসলে মানে Social media. এরকম একজন কি জানি বলে আচ্ছা, বলার দরকারই নাই। সিনিয়র একজন আমি রিপোর্টার আরেকটা হয়ে আপনি ইনফরমেশন দিই। ফেসবুকে র্যান্ডম পোস্টের ইনফরমেশন বিলিভ করে আপনি শোতে বলতেছেন, এটা খুবই আসলে শেমফুল একটা। আচ্ছা, আমি আরেকটা মজার ইনফরমেশন দিই সূর্যবংশী সম্পর্কে। সেটা হচ্ছে যে চেক অ্যালার্ট। সেটা হচ্ছে যে না, সূর্যবংশী এই আইপিএল এ সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন, নো ডাউট। শুধু সূর্যবংশীর ছক্কা মারতে তা না, সূর্যবংশী ছক্কা বেশি মারছে, 236 স্ট্রাইক রেটে ব্যাট করতেছে, 500 এর উপর রান করছে, এত দ্রুত সময়ের মধ্যে 500 রান কেউ করে নাই। এবং সূর্যবংশীর কারণেই প্রবাবলি আমরা আরেকজন ক্রিকেটার আছেন এই যে পাঞ্জাব কিংস এর ওপেনার, সেও প্রিয়ান শারিয়া। ইয়েস, আচ্ছা আচ্ছা, ট্রেমেন্ডাস ব্যাটার আরেকজন, এবং সেও এরকম। ওর মনে হয় সে বয়স এখনো কম না, ওর বয়সটা আরেকটু বেশি, 24 ওর বয়সটা মানে মনে হয় রেগুলার বয়স, এই জন্য আসে না। অদ্ভুত ভাবে মানে সূর্যবংশীর সাথে যার নামটা আসলে এর আগে আসতো, মানে গত কয়েক বছর ধরে আইপিএল এর সেন্সেশন অভিষেক কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন 2018-19 সাল থেকে, এবং তিনি কিন্তু ওই লাইমলাইটটা এর আগে পাননি। তিনি মূলত ছিলেন একজন স্পিন বোলিং অলরাউন্ডার, একটু ব্যাটিং একটু বোলিং পারতেন। পরবর্তীতে যুবরাজ সিং এর কোচিংয়ে, যুবরাজ সিং এর আন্ডারে মেন্টরশিপ নিয়ে তিনি আইপিএলে তো বুম করেছেনই, তিনি খুব ভালো একটা বিশ্বকাপ কাটিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করেছেন, ইনসেন একটা প্লেয়ার। এবং একই সাথে যুবরাজ সিং কিন্তু এই সূর্যবংশীরও মেন্টর, মজার ব্যাপার। বাট সূর্যবংশীর মেইন মেন্টর আমি প্রবাবলি যতদূর জানি ওয়াসিম জাফর। আচ্ছা আচ্ছা, এবং তার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ হয়। খুবই অদ্ভুত ব্যাপার ওয়াসিম জাফর, মানে ইনসেইন ইন্টারেস্টিং। ওয়াসিম জাফর ইজ আ ভেরি গুড কোচ, পরিচিত না, ইন্ডিয়াতেই সে পরিচিত টেস্ট প্লেয়ার হিসেবে, ফার্স্ট ক্লাস ক্রিকেটার হিসেবে। সো আমি সূর্যবংশী সম্পর্কে যেটা বলতে যাচ্ছিলাম রাহান, যে সে তো ধর এই আইপিএল এগুলো করেছে, এই বাকি সবাইকে আড়াল করে দিচ্ছে, এই সব কিছুর বাইরে যেটা সবচেয়ে বড় কথা, সে অ্যাকচুয়ালি সচিন টেন্ডুলকারকেও হুমকিতে ফেলে দিয়েছে। কিভাবে? ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড সচিন টেন্ডুলকারের, সেটা 1989-এ, 16 বছর। সেই রেকর্ডটা ভেঙে দেবে সূর্যবংশী যদি এই বছর তার অভিষেক হয়, এবং এই বছর তার অভিষেক হওয়ার মানে না হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। হ্যাঁ, আমার কাছে একটু টাফ লাগে এখন এনসিএ যেভাবে চলে বা রাহুল দ্রাবিড় যেভাবে ক্রিকেটটা চালান এখানে, তারা আমার মনে হয় না তাকে এত তাড়াতাড়ি অভিষেক না, করাবে। আমার মনে হয় করাবে। কারণ হচ্ছে কি আমি বলি, প্রথমত হচ্ছে তারা মাল্টিপল টিম করে ফেলে, হ্যাঁ, টেস্ট, ওয়ানডে এবং টি-20, এবং প্রত্যেকটারই ব্যাকআপ, তিনটা দল যখন যায়, প্রত্যেকটারই ব্যাকআপ আবার এই বি টিমও থাকে তাদের। এবং ইন্ডিয়া একমাত্র র্যান্ডম এদেরকে খেলায়। ইন্ডিয়া কিন্তু একমাত্র দল যারা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতেছে, ওদেরই একটা দল শ্রীলঙ্কার মাটিতে টি20 সিরিজ খেলছে। আচ্ছা, এবার রাইট। সো এবার আমি তোকে একটা প্রশ্ন করি। সূর্যবংশীর যে বিষয়ে যেহেতু আলোচনাটা চলছে, ধর এই যে 15 হয়েছে রাইট রিসেন্টলি। আচ্ছা, ওর কথাবার্তায় কিন্তু ও এটা কেউ ইচ্ছে করে ও দেখবি খুব বাচ্চা বাচ্চা কথাবার্তা বলে, হ্যাঁ, ও বলে যে আমি করে ফেলছি, ওইগুলো খুব ভাইরাল হয় কিন্তু সূর্যবংশীর। এখন ওর কি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে কথা বলা? এটা কি যেন বলে, একটু বল না, একটা টার্ম আছে খুব ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়, কি? উফ, প্রিটেনশিয়াস। আমি জানি না ভাই, আপনারা একটু মনে পড়লে নিচে কমেন্টস করে যাবেন। আরে একটা খুব মজার টার্ম, আমার এখন মনে পড়তেছে না। ভালো হয়েছে। বলে যে হচ্ছে ওই যে একটু কি কি যেন হয়, এটাকে কি যেন বলে, এটাকে একটু থাকার চেষ্টা করে আর কি। আচ্ছা, এনিওয়ে, আমার যেটা পয়েন্ট হচ্ছে সূর্যবংশীর আমি প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে যে সূর্যবংশীর ধর তুই তো বললি সে এত কিছু করছে, বাংলাদেশের কেউ 34 বছরের, মানে কথায় কথায় একজন ইন্ডিয়ান বাচ্চা ছেলের সঙ্গে সে বাংলাদেশের একটা ক্রিকেটার তুলনা দিতে পারে একমাত্র এই মিট। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমি করি আগে। তো প্রশ্নটা হচ্ছে যেটা সূর্যবংশী তো তুই বললি অনেক কিছু রাইট, এবং তাকে আমরা এখন আলোচনা আছি যে এই বছর আমার মনে হয় সে সচিন টেন্ডুলকারের রেকর্ডটা ভেঙে দেবে। বাট ডু ইউ থিংক হি ইজ রেডি ফর দ্য লাইক বিগ স্টেজ? মানে তার এখন অভিষেক হওয়া উচিত কি উচিত না? এইটার বেশ কয়েকটা জায়গা এবং দিক আছে। এটা আমি বলতেছিলাম, এনসিএ বর্তমানে রাহুল দ্রাবিড়ের আন্ডারে যেভাবে কাজ করে, ওরা একটা প্লেয়ারকে ফুললি রেডি করার আগে ওইভাবে লঞ্চ করে না। আপনি দেখবেন যে শুভমন গিলের মতো ক্রিকেটার যিনি টি20 তো ফুললি রেডি মনে হচ্ছে না। আমি আসলে ডু ইউ ফাইন্ড, মানে আচ্ছা ওর ব্যাটিং দেখে কি মনে হয় কোন জায়গায় দুর্বলতা আছে? আমি একটু কথা বলি, যেমন বিরাট কোহলিরও আমরা জানি যে আউটসাইড অফ স্টাম্প গেলে ও সেখানেই দুর্বল। আমাকে একটা প্রশ্ন করছেন, আমি ওটার উত্তর দিতেছি। ওকে, আচ্ছা, সূর্যবংশীর ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন, মানে ইন্ডিয়ান ক্রিকেট দল যেভাবে চলে গত কয়েক বছরের যদি আমরা পরিক্রমা দেখি, শুভমান গিল থেকে শুরু করে ঋষভ পান্থ, তারপর আরও বেশ কয়েকজন ক্রিকেটার যারা খুব লাইমলাইটে ছিলেন, ইভেন লোকেশ রাহুল, ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান, তাদেরকে সরিয়ে টি20 টিমটা করা হয়েছে, একদম নতুন খোল নলছে বদলে যেটাকে বলে। এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম বা এই যে আইপিএল এর উত্থানটা শুরুই হয়েছে আসলে এইভাবে। কারণ কি 2007 সালে যখন বাংলাদেশের সঙ্গে সেই ইন্ডিয়ার পোর্ট অফ স্পেনের যে হেরে গেল 2007 সালে, তখন না আমি আনন্দে কাঁদছিলি, বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হলে আমি বাংলাদেশি, অফ কোর্স, মানে ওই দিন আমাদের জন্য খুব আনন্দের দিন ছিল, আমি ভাবলাম আনন্দে কাঁদছি। সেদিন
কার পরে ইন্ডিয়ান ক্রিকেট অনেকটা বদলে গিয়েছিল এবং ইন্ডিয়ান ক্রিকেট যেটা করছে ইমিডিয়েটলি ওই বছরই টি-20 ওয়ার্ল্ড কাপে একদম আনকোরা একজন প্লেয়ারকে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করে রবিন উথাপ্পা, আরপি সিং, বীরেন্দর সেহওয়াগ, যুবরাজ সিং এদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা খেলে আসো, যা হওয়ার হবে। ওয়ানডে বিশ্বকাপ তো আমরা এইভাবে হারছি গ্রুপ পর্বে বাদ পড়ে, টি-20 বিশ্বকাপটা আমরা দেখি কি হয়। মজার কথা হচ্ছে ওইটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্যই না, পুরো বিশ্ব জুড়ে আপনার যে ক্রিকেটের যে টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট, ক্রিকেটের যে এন্টারটেইনমেন্ট অ্যাসপেক্ট সব বদলে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি ওই বছর টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে, এবং আপনি চিন্তা করে দেখেন বিশ্বকাপ ফুটবল হচ্ছে এবং ওইটার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা, এর চেয়ে বড় উৎসবতার হয় না। সো ক্রিকেটও তাই, মানে ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে এবং ওইটার ফাইনালে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, এবং ওইটাই ইন্ডিয়া জিতেছে, এর চেয়ে বড় আনন্দের কিছু আসলে আর হয় না আমার জন্য, আমি ব্যক্তিগত কথা বলতেছি। যাই হোক, সেইখান থেকে তার পরের বছর হচ্ছে আইপিএল লঞ্চ করে ইন্ডিয়া, এবং প্রথম ম্যাচটাতে ব্র্যান্ডন ম্যাককালামের 158 কলকাতা নাইট রাইডার্সের হয়ে আরসিবির সঙ্গে, এবং সেই যে ব্র্যান্ড ইমেজ ক্যারি করা, সেইখান থেকে আজকে 2026 সাল, এত বছর ধরে একটা টুর্নামেন্ট সফলভাবে চলছে। এখনো পর্যন্ত একটা মানুষ বলতে পারে নাই যে আমার পেমেন্ট বাকি রয়েছে, এখনো পর্যন্ত একটা মানুষ বলতে পারে না যে আমার এইখান থেকে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তার মানে এটা ফিনান্সিয়ালি খুবই ফিজিবল, ভায়াবল, এবং ক্রিকেটারদের জন্য এটা খুবই লাভজনক একটাই। এবং বাংলাদেশের কিছু দেখবেন আপনি, কিছু মানুষ আইপিএল শুরু হওয়ার আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে যেভাবে বাদ দিয়েছে সেটা আমি একেবারেই সাপোর্ট করি না, এটা আসলে একদম ডিফারেন্ট একটা টপিক। বাট দেখবেন যে প্যাট কামিন্স আসতেছে না, হাতে তালি, অমুক ক্রিকেটার আসতেছে না এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আমি সেদিন হঠাৎ করে দেখতেছিলাম যে দুইজন বলার এই পাশে, দুইজনই অস্ট্রেলিয়ান, দুইজন ব্যাটসম্যান ওই পাশে, জশ ইংলিশ আর মিচেল মার্শ, দুইজনই অস্ট্রেলিয়ান, তারা সবাই ওখানে খেলতেছে। মানে ক্রিকেটের যে একটা আলাদা উৎসব, 2 মাস ব্যাপী একটা উৎসব, সেটাই আসলে আইপিএলে হয়। এবং আইপিএলকে কেন্দ্র করেই আসলে আইসিসিও তাদের যে ক্রিকেটিং শিডিউলটা তারা ওইভাবে সেট করে। এই 2 মাসে আসলে শুধুমাত্র ক্রিকেট খেলে বাংলাদেশ আর পাকিস্তান। ওকে, হয়েছে, আমি স্টপ ওস্টার বন্ধ করবো। আমি কেন তোকে কথা বলতে দিচ্ছিলাম বুঝছিস তো? আই হোপ যে আমার অডিয়েন্সটা বুঝে গেছে। একবার ইন্ডিয়া আইপিএল এইসব নিয়ে বলা শুরু করলে মিরকে থামানো, মানে আমার প্রোগ্রাম ক্যামেরা বন্ধ না করলে আর থামানো সম্ভব না। আমি কি পিপল প্লিজ, মানে আচ্ছা, আমি এবার আমি তোকে বলি, এবার আমাকে তো বলতে হবে নাকি? তুই যে বললি যে আইপিএল এ কোনো প্লেয়ার কোনোদিন কি পেমেন্ট ইস্যু নিয়ে কিছু হয় নাই, ভাই এই ইস্যুটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়া পৃথিবীর কোনো লিগে এই ইস্যু নিয়ে কোনো কথা হয় না। তো এইটা নিয়ে কোনো তুলনাতে যাওয়া যাবে না, এই বিতর্কে আমরা যাবো না। কিন্তু আইপিএল নিয়ে কখনো কোনো বিতর্ক হয় নাই, এইটা মানে মহেন্দ্র সিং ধোনিকে পর্যন্ত তার টিম নিষিদ্ধ হয়েছে এই আইপিএল এ, এবং এই আইপিএল যিনি চালু করছেন তিনি এখন দেশের বাইরে পলাতক, ললিত মোদি। সো এইসব নিয়ে কথা বলার কিছু নেই। এবং এখানে কি হয় এটা আমরা মোটামুটি এখন আমরা খেলা দেখলে, যে কেউ যদি খেলা দেখে সে বুঝতে পারবে খেলা দেখলে। ঠিক আছে, খেলা হয়, ক্রিকেট খেলায় হয়, মানে অনেক রান হয়, ভালো হয় আর কি। এবং আমার কাছে যেটা মনে হয় এখন নিউ নর্মাল হয়ে গেছে টি-20 তে, আমার কাছে মনে হচ্ছে নিউ নর্মাল হচ্ছে টি-20 তে এখন 300 প্রবাবলি উইল বি দ্য নিউ নর্মাল। টি-20 বিশ্বকাপের ফাইনাল এটা কোথায় হয়েছিল? লাস্ট টি-20 বিশ্বকাপের ফাইনাল ইন্ডিয়াতেই তো হলো। ইন্ডিয়াতেই। সো সেইখানের ফাইনালে কত রান হয়েছিল? কত রান হয়েছিল এত বলেন। আমি জানি না, ইন্ডিয়ার খেলার এত খবর কি আমার রাখার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, মানে একজন স্পোর্টস রিপোর্টার, সে কোনো খোঁজ খবরই রাখে না, কিচ্ছু রাখে না, জাস্ট এসে র্যান্ডমলি মানে একটা টিমের বিরুদ্ধে কথা বলতে হবে জন্য একটা র্যান্ডম কথা বলতেছে, তাহলে তো হয় না আসলে। আচ্ছা, তাহলে এবার একটু আমি মানে স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় প্রোগ্রামটা শেষের দিকে, মানে বিং সে মানে এই সব কিছু বলার পরও মানে একটা জিনিস যেটা রায়হানের যেটা পয়েন্টটা এসেছে, সে যে এক্সাম্পলগুলো দিয়েছে তোদের সাথে বাংলাদেশের কাছে হারা 2009, মানে এই সবগুলোর মানেটা হচ্ছে একটা, সেটা হচ্ছে প্রসেস অ্যান্ড সিস্টেম, যে জিনিসটা আমরা অসংখ্যবার এই প্রোগ্রামেই বলেছি বাংলাদেশের ক্রিকেটে নেই। সো আলটিমেটলি আই টোটালি এগ্রি উইথ হিম হিয়ার। এবং এইটার জন্য ধরেন ইন্ডিয়ার টিম যে জায়গাটা এখন গিয়েছে, রেয়ার এক্সপেরিয়েন্স, যে ইন্ডিয়া টিমটা এখন যে জায়গাটায় গিয়েছে, শেষ করে আমি লাইনটা, হঠাৎ করে ইন্ডিয়ান টিমে একটা পেস বোলিংয়ের উত্থান হলো, যে ইন্ডিয়া আজীবন স্লো লো ট্র্যাক এবং তারা দেশের বাইরে গেলে খেলতে পারে না, তাদের দেশে কোনো তাদের পেসার হচ্ছে সর্বোচ্চ পেসার জাভাগল শ্রীনাথ বছরের পর বছর, সেই ইন্ডিয়ার টিমে ধরুন 5 জন, মানে এমনও হয়েছে যে পেস কোয়ার্টেট হয়েছে তাদের একসময়, যেমন শামি, যাদব, বুমরা এবং ভুভি, তারা একসাথে ঈশান শর্মা বল করেছেন। সো এই কথাটা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশ অন্তত এই জায়গাটা তাদের সঙ্গে ম্যাচ আপ করতে পেরেছে। মানে আমি যদি শুধু ওই একটা এক্সাম্পল নিই, পেস বোলিং এ এবং আমাদের লাস্ট শোতেই হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি, লাস্ট শোতে আমরা এটা নিয়ে কথা বলেছি, এবং আগামী অনেক কথা বলতে হবে। এই যদিও ওয়ার্ল্ড কাপের মান্থ, কিন্তু এই মাসে বাংলাদেশের জন্য ক্রিকেটের বিগ সিরিজ এগেইনস্ট অস্ট্রেলিয়া আসতেছে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের গরিবের অ্যাশেজ আছে, জিম্বাবুয়ের সাথে খেলা আছে। তবে এটা কি জিম্বাবুয়ের মাটিতে? জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের মাটিতে যাওয়া মানে ভাই রিস্কি, আসলে সত্যি কথা বলতে গেলে এই যে গরিবের অ্যাশেজ আমরা যা কিছু বলি, এটা মানে এগুলো ক্রিকেটার সুলভ কথা না, বা ক্রিকেট স্পোর্টসম্যান সুলভ কথা না। আপনার যার সাথে খেলা হবে স্পোর্টসম্যান সুলভ কথা বলা কি, যে আইপিএল ইজ বেসিক্যালি সূর্যবংশী ইজ দ্য বেস্ট প্লেয়ার, আপনারা জানেন এইগুলো খুব স্পোর্টসম্যান সুলভ কথাবার্তা বলা, তাই তো? একটা মিনিট বলি,
না, আপনারা জানেন আর যে এক আমাদের মিনিট দেওয়ার সামনের প্রোগ্রাম শেষ করতে হবে। আমাদের সামনের বিশ্বকাপটা হচ্ছে জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা এবং নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে 2027 সালে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের যদি কন্ডিশনিং ক্যাম্প বলেন, সেটা হচ্ছে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে শুরু হবে। তো জিম্বাবুয়ে সিরিজ নিয়ে যারা এই যে একটু হাসি তামাশা করে, এদের কথা খুব একটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা ওইখানে গিয়ে লাস্ট ওয়ানডে এবং টি-20 সিরিজ হেরে এসেছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে জিম্বাবুয়েতে গিয়ে ভারত লাস্ট ওয়ানডে সিরিজে ম্যাচ হেরেছে, অস্ট্রেলিয়া ম্যাচ হেরেছে, শ্রীলঙ্কাও ম্যাচ হেরেছে। সো বাংলাদেশও কি হারবে? মানে ওইখানে আপনার প্রপার প্রিপারেশন নিয়ে না গেলে ওইখানে মানে তোকে না ঘুরে ফিরে এই বাংলাদেশের মানে কেমনে ধর বাংলাদেশ হার, মানে এইটা না না বলে তুই তো বলতে পারতিস যে ওখানে ধর একটু আগেই না আপনি পচাইলেন যে জিম্বাবুয়ের সাথে খেলে আমি গরিবের কোথায় আমি বললাম এই কথা, এটা বলছি গরিবের অ্যাশেজ, বিকজ হচ্ছে এটা আমাদের, তুই ধর অ্যাশেজ কি হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে যেরকম প্রতিদ্বন্দ্বিতা, সেটা ধর বাংলাদেশ জিম্বাবুয়ে ছোট দল, কিন্তু ওই প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ এখন তাদের টেস্টে মধ্যে ফর ইওর আছে। কাইন্ড ইনফরমেশন 7 নম্বরে আছে। এখন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টেস্ট খেলবে প্রায় 2 বছর পরে, হ্যাঁ, সেই 2 বছরেই তো বাংলাদেশের ক্রিকেটে উত্থান হয়েছে এবং এই সময় জিম্বাবুয়ের সাথে আমরা খেলি নাই। অলরাইট, সো আমরা আসলে আইপিএল সূর্যবংশী থেকে ঠিক মতো রাহানকে ট্র্যাকে আনতে পারছি, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনায় আসতে পারছি, এবং আমরা হোপফুল যে আমরা নেক্সট এপিসোডে এটা কন্টিনিউ করবো রাহান। নেক্সট এপিসোড হবে আমাদের ইউসিএল ফাইনাল নিয়ে। ইউসিএল ফাইনাল নিয়ে শনিবার, দ্যাটস ট্রু। সো আজকের মতো আমরা তাহলে শেষ করি। ধন্যবাদ সবাইকে, টাটা। ঠিক আছে।